হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা আমরা আগের দিন শুরু করেছিলাম পোলারাইজেশন অফ লাইট, অর্থাৎ সমাবর্তিত আলো, যার কিছুটা আমরা শুরু বুঝতে চেষ্টা করছিলাম যে আলোর সমাবর্তন বলতে আমরা ঠিক কি জিনিসটা বোঝাতে চাইছি বা বলতে চাইছি, বা একটা সমাবর্তিত আলো বলতে কাকে বলে। সেটা পড়তে গিয়ে আমরা দেখছিলাম যে একটা উৎস থেকে আলো বেরিয়ে বিভিন্ন দিক, উৎস থেকে যখন আলো বেরোয় তার তরঙ্গটা বিভিন্ন দিকে থাকে, যেটা একটা নির্দিষ্ট পদার্থের পরে প্রাকৃতিকভাবে পাওয়া নির্দিষ্ট পদার্থ, যদিও তার এক্সাম্পলটা আমি এখনো বলিনি, সেই ধরনের নির্দিষ্ট পদার্থ যদি আমি আলোর সামনে রাখি তাহলে দেখা যায় ওই পদার্থের মধ্যে দিয়ে পাস করার পর আলোর মধ্যে একটা নির্দিষ্ট দিকে তরঙ্গ থাকে। যখন আমি ওই নির্দিষ্ট দিকে তরঙ্গওয়ালা আলোটা পাই সেটাকে আমরা বলি সমাবর্তিত আলো। এখন জানা যাক যে এই নির্দিষ্ট পদার্থ কারা 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 এই ধর্ম আমাদেরকে দেখায়। যেমন ক্যালসাইট একটি পদার্থ যার মধ্যে এই ধরনের ধর্ম বর্তমান। ক্যালসাইট ছাড়া টার্মোলাইন, মাইকা, কোয়ার্জ, এরকম হরেক পদার্থ আমাদের সামনে বিদ্যমান, যাদের দ্বারা আমরা একটি আলোক উৎস থেকে একটি সমাবর্তিত আলো পেতে পারি। এবার সমাবর্তিত আলো তো বুঝলাম, কিন্তু এই কয় ধরনের এরকম সমাবর্তিত আলো আমরা আমরা এখানে জানবো না? আমরা এখানে আমাদের এই বিভাগে আমরা সাধারণত তিনটি ধরনের সমাবর্তিত আলোর সম্পর্কে আলোচনা করব প্রাথমিকভাবে, যাদের একজনের নাম হচ্ছে প্লেন সমাবর্তিত আলো, আর একটা হচ্ছে গোলীয় সমাবর্তিত আলো। একটি প্লেন বলতে আমি বলতে চাইছি ওটা হচ্ছে তল সমাবর্তিত আলো, আর একটা হচ্ছে গোলীয় সমাবর্তিত আলো, এবং আরেকটি হচ্ছে ইংরেজিতে বলে ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, অর্থাৎ কি বলে বাংলাতে বলে আপাতত জানি ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। এরপরে যখন আমরা বাংলাটা আমার মনে আসবে আমি বলে দেব। আচ্ছা, তো এর মধ্যে প্লেন পোলারাইজড লাইট বলতে আমি যেমন ছবিতে দেখিয়েছি একটা উৎস যেখানে আলোর মধ্যে তরঙ্গের বিস্তার সমস্ত দিকে আছে বর্তমান বিদ্যমান, আর ওই লাল তরঙ্গগুলো দিয়ে দেখানো হয়েছে, যেটা মেইনলি তড়িৎ ক্ষেত্রের অভিমুখগুলোকে প্রকাশ করছে, যদিও সেগুলো স্থানিক, সময়ের সঙ্গে হয়তো পরিবর্তন হতেও পারে বা সব সময় থাকতেও পারে। এবার যখন সেটা একটা নির্দিষ্ট ওই টার্মোলাইন বা মাইকা বা ওই জাতীয় বিশেষ পদার্থের মধ্যে দিয়ে যখন পাস করে, তখন তার মধ্যে একটা নির্দিষ্ট দিকেরই ভাইব্রেশন কেবলমাত্র পাস করে, যেমন এখানে লালটা দেখানো হয়েছে। কোনো আলোক তরঙ্গ যার মধ্যে ওই তরঙ্গটা সময়ের সঙ্গে সঙ্গে তার দিকটা পরিবর্তন না করে সমান মানে কাঁপতে থাকে, যদিও বা আলোটা সামনের দিকে অগ্রসর হয়, তা সত্ত্বেও কিন্তু তার কম্পনের দিকটা যদি সময়ের সঙ্গে পরিবর্তন না হয়, কোনো একটা নির্দিষ্ট দিকে যদি সেটা বিস্তৃত হয়, তাহলে আমরা বলবো সেই ধরনের আলো হচ্ছে তল বিশিষ্ট সমাবর্তিত আলো বা তল কেন্দ্রিক সমাবর্তিত আলো, যেখানে অবশ্যই আমি এখানে এটা স্লাইডগুলো যেহেতু ইংরেজিতে বানানো এবং সেই জন্য আমি ইংরেজিতেই এটা লেখা আছে, আমি বাংলাটা করে দিচ্ছি। ইট ইজ দ্য প্লেন অ্যালং হুইচ দ্য ভাইব্রেশন অফ এ লাইট ওয়েভ প্রেজেন্ট। কাকে বলে? এটা একটা ডেফিনেশন
আমি লিখেছি যেটা প্লেন অফ ভাইব্রেশন, অর্থাৎ কম্পন তল বলতে কি বোঝো? সেটা হচ্ছে এটা সেই তল যেই তল বরাবর আলোক তরঙ্গের কম্পন বিদ্যমান, সেই তলকে আমরা বলছি প্লেন অফ ভাইব্রেশন। এই এই ধরনের ছোট প্রশ্ন পরীক্ষায় আসে বলে এই ডেফিনেশনটা লেখানো আছে এখানে, সংজ্ঞাটা। আর প্লেন অফ পোলারাইজেশন বলতে কিছু কিছু ক্ষেত্রে এটা কোনো কোনো বইতে এটা বলা হয়, কোনো কোনো বইতে আবার এর উল্টোটাও আছে। প্লেন অফ পোলারাইজেশন অর্থাৎ সমাবর্তিত তল বলতে কোন কোন তল বোঝানো হয়? আমরা এখানে আমাদের চ্যাপ্টারতে সমাবর্তিত তল বলতে সেই তলকে বোঝাবো যে তলটাতে কোনো ধরনের কম্পন নেই, অর্থাৎ যে কোনো একটি তল যেটা কম্পন তলের সঙ্গে সমকোণে আছে, এটা সেই ধরনের তল যে তলটা কম্পন তলের সাথে সমকোণে আছে, তাকে আমরা বলবো সমাবর্তিত তল। এখন আমরা দেখি এই যে উপরে পড়লাম একটা যে এই যে প্লেন পোলারাইজড লাইট, সার্কুলারলি পোলারাইজড লাইট এবং ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট বলতে কি বোঝায়, আমি আরো ক্লিয়ারলি দেখাতে চাইছি। এইখানে আমি দেখিয়েছি একটি প্লেন পোলারাইজড লাইট বা লিনিয়ারলি পোলারাইজড লাইট। এখানে দেখো ওই সাদা লাইন দিয়ে আমরা কিন্তু আলোর গতিপথ নির্দেশ করেছি, যার সাথে অবিলম্বভাবে একটা সবুজ কালারের একটা আপ ডাউন একটা তরঙ্গ, যেটা সামনের দিক থেকে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হচ্ছে, সেটা কিন্তু সাদা লাইনের অ্যাসপেক্টে একটা সমকোণে বিস্তৃত। কম্পন কোন একটা আলোর মধ্যে যদি কম্পন এইভাবে হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের কম্পনটা যদি এইভাবে হয়, তাহলে আমরা তাকে বলবো যে একটা তল বিশিষ্ট সমাবর্তিত আলো। আর যদি এই কম্পনগুলো এরকম ভাবে হয় যেখানে সময়ের সাথে সাথে তার কম্পনটার দিক নির্দেশ চেঞ্জ হয়, কিন্তু সেই দিক নির্দেশটা এমন ভাবে চেঞ্জ হতে থাকে যে তার বিস্তারটা সব জায়গাতে সমান, তাহলে আমি বলবো সেটা হচ্ছে একটা বৃত্তাকার সমাবর্তিত আলো। ও এখন মনে পড়েছে, এটা হচ্ছে উপবৃত্তাকার সমাবর্তিত আলো। এইখানে খুব সুন্দর একটা দেখানো আছে উপবৃত্তাকার সমাবর্তিত আলো, যেখানে এর মধ্যে দুটো তল বরাবর ভাইব্রেশন সাইমেলটেনিয়াসলি আছে, অর্থাৎ একই সঙ্গে দুটো তলের ভাইব্রেশন আছে, কিন্তু সেই ভাইব্রেশনগুলো কিন্তু সমান বিস্তার যুক্ত নয়। অর্থাৎ যে কম্পন দুটো আছে, দেখো লাল কালারের যে তলের কম্পন দিকের কম্পনটা, সেটা কিন্তু বিস্তার অনেক বেশি, আর সবুজ কালার যুক্ত দিকের যেটা সমকোণে প্রথম তরঙ্গের রেসপেক্টে সমকোণে, সেই তরঙ্গের বিস্তারটা কিন্তু অপেক্ষাকৃত অনেক কম। তো এইভাবে যদি কোনো কম্পন অনবরত দুটি তলে হতে থাকে, বা এটাকে আরো ভালোভাবে বললে তুমি জেনে রাখো কম্পনটা এরকম হবে যে কোনো কোনো সময় তার মধ্যবিন্দু থেকে তার বিস্তারটা বাড়তে থাকবে, আবার কোনো কোনো সময় তার বিস্তারটা কমতে থাকবে। এরকম যদি কোনো কম্পন হয়, তাহলে যেমন দেখতে লাগে যে হলুদ কালারের একটা উপবৃত্তাকার দেখানো হয়েছে, এই উপবৃত্তাকার সমাবর্তিত আলোর উৎপন্ন হয়। ঠিক আছে, এই ধরনের আলোকে আমরা উপবৃত্তাকার সমাবর্তিত আলো বলবো। হ্যাঁ, তো আমরা মূলত এখানে এগুলো আমরা পরে গাণিতিক উদাহরণ দিয়েও বোঝার চেষ্টা করব যে উপবৃত্তাকার সমাবর্তিত আলো, কোন একটা একটা তলীয় সমাবর্তিত আলো এবং কোন একটা গোলাকার সমাবর্তিত আলো বলতে আমরা কি বুঝি। তো আপাতত দেখলাম যে এই তিন ধরনের সমাবর্তিত আলো পাওয়া যায়। এবার আমরা দেখতে চাইছি
এই সমাবর্তিত আলোটা শুধু কি ওই বিশেষ বিশেষ পদার্থতেই দেখা যায়, নাকি আমরা চাইলে আমাদের বাড়িতে আমাদের চেনা জানা পদার্থ দিয়েও এই ধরনের সমাবর্তিত আলো পেতে পারি আমাদের ধারে পাশে খুব সহজে? এই কাজটি করেছিলেন সায়েন্টিস্ট ব্রুস্টার্স, যেখানে উনি একটি উৎস নিয়েছেন, আলোর উৎস, যে আলোর উৎসতে সব দিকেই আলো তড়িৎ ক্ষেত্রের কম্পন বিদ্যমান। সমস্ত দিকে আমি এখানে দেখাইনি, আমি এখানে সেই সমস্ত দিকের কম্পনগুলোকে দুটো অভিলম্ব তলে ভেঙে নিয়েছি ভেক্টর ল দিয়ে, এবং দেখিয়েছি আমি আমার স্ক্রিনে একটা ভায়োলেট কালারের কম্পন, যেটা এই কম্পিউটার স্ক্রিনকে ছেদ করছে পারপেন্ডিকুলারলি, আর একটা লাল কালারের কম্পন তল বা কম্পন, যেটা এই কম্পিউটার স্ক্রিনের তলে বিদ্যমান। ঠিক আছে, এরকম একটা আলো একটা প্লেন গ্লাসের ওপরে ফেলা হয়েছে। ব্রুস্টার্স দেখালেন যদি কোনোভাবে সম্ভব, এটা সম্ভব হয় খুব সহজেই, যে এই যে গ্লাস প্লেটটা আছে, এই কালো কালারের ফ্ল্যাট সারফেসটা যেটা দেখিয়েছি, ওই গ্লাস প্লেটটাকে যদি মাঝখানে কোথাও একটা ওয়ালে হিঞ্জ করে একটা দণ্ডের মতো দিয়ে হরিজন্টাল একটা রোটেটিং অ্যাক্সিস করে ওই মিররটাকে যদি হরিজন্টাল প্লেনে ইনক্লাইন্ড করানো যায়, ঘোরানো যায় 360 ডিগ্রি, এমন হবে যেন এইটা কম্পিউটার স্ক্রিনের উপরে গাঁথা আছে, এই মিররটা কম্পিউটার স্ক্রিনের উপরে গাঁথা আছে। এবার আমি মিররটাকে ঘোরাচ্ছি সামনে বা পেছন দিকে, যাতে কি হয় ওই অভিলম্ব যে আছে ওই মিররের উপরে ড্র করা হয়েছে, যেটা গ্রিন কালারের কালার দিয়ে দেখানো হয়েছে স্ক্রিনে, তার রেসপেক্টে ওই আপাতন কোণটা পরিবর্তন হয়। আপাতন কোণ বলতে আই, এখানে আই সাফিক্স পি বলা হয়েছে, তার একটা বিশেষ কারণ আছে, আপাতত পিটা আমি বলছি না, ওটাকে বলছি আই, অর্থাৎ আপাতন কোণ। এইভাবে আমি রাখলাম, রেখে উল্টো দিকে আমি ওর প্রতিফলিত রশ্মিটাকে দেখতে চাইছি। আমি দেখেছি এই গ্রিন অ্যাক্সিসের ওপরে যদি মিররটাকে রোটেট করানো যায়, তাহলে একটি নির্দিষ্ট অ্যাঙ্গেলে আপতন কোণে আমি প্রতিফলিত ডিরেকশনে একটা সম্পূর্ণ প্রতিফলিত সমাবর্তিত আলো পাই। ওই জন্য আমি আমার এই পিকচারে কেবলমাত্র ভায়োলেট কালারের ডটগুলো দেখিয়েছি, অর্থাৎ ওই প্রতিফলিত রশ্মিতে কেবলমাত্র ওই ডট কালারের দিকের ভাইব্রেশন, অর্থাৎ একটা আলো যে আলোতে ভাইব্রেশনটা আছে কম্পিউটারকে ভেদ করে যাচ্ছে, ফুঁড়ে যাচ্ছে, আবার কম্পিউটারের ওপরের তলের ওপরে উঠে পড়ছে, আবার কম্পিউটার তলকে ভেদ করছে, আবার কম্পিউটার তলের উপরে উঠছে। এইভাবে একটা তরঙ্গ, অর্থাৎ কম্পিউটার তলের সঙ্গে পারপেন্ডিকুলারই আছে এরকম একটা তরঙ্গ প্রতিফলন তলে বা প্রতিফলিত দিকে উৎপন্ন হয়েছে, যেটা সম্পূর্ণরূপে সমাবর্তিত আলো, এতে কোনো রকম অন্য কোনো আলো নেই। ব্রুস্টার্স দেখালেন যে এটা সম্ভব নর্মাল মিরর দিয়ে, এটা গ্লাস প্লেট ইউজ করেছেন উনি, তাতে এটা দেখানো সম্ভব। যেহেতু ওনার এই নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এই সমস্ত অ্যাঙ্গেলে এই ফেনোমেনাটা দেখা যায় না বা এই ঘটনাটা উপলব্ধি করা যায় না, সেই জন্য ওই নির্দিষ্ট অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে আইপি, অর্থাৎ আইপি মানে একটা নির্দিষ্ট সমাবর্তিত আপতন কোণ, ইংরেজিতে বলে পোলারাইজিং অ্যাঙ্গেল। এবং উনি এটাও একটা দেখালেন অঙ্ক কষে যে যদি আমি এই সমাবর্তিত কোণের আপতন কোণের ট্যানজেন্ট নিই, সেটা নাকি ওই যে গ্লাস প্লেটটা ব্যবহার করেছি রিফ্লেক্টিং সারফেস হিসাবে, প্রতিফলক তল হিসেবে যে গ্লাসটাকে ব্যবহার করেছি, তার প্রতিসরাঙ্কের সঙ্গে নাকি সমান। ব্রুস্টার্স বললেন এটা সমান হবেই, অর্থাৎ মোদ্দা কথা, আমি যদি এটাকে গ্লাসটাকে চেঞ্জ করে দিই, অন্য কোনো পদার্থ নিই, তাহলে তার ক্ষেত্রে এই তার প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে তার আপতন কোণটা, সমাবর্তিত আপতন কোণটা ঠিক হবে। অর্থাৎ ছবিটা দেখলে আমি দেখাতে পারি তোমাদেরকে, দেখতে কিছুটা এরকম লাগবে
এই যেমন এখানে দেখানো হয়েছে, আমি সমস্ত ছবি কিন্তু ধার করেছি, কখনো উইকিপিডিয়া বা কখনো অন্য কোনো জায়গা থেকে, ফলে এগুলো আমার সাইটেড নয়, এগুলো অন্য জায়গা থেকে নেওয়া। তোমরা এগুলো দয়া করে কোথাও কপি করে অন্য কোথাও বসাবে না, তাহলে কিন্তু দুজনেই আমরা সবাই ফাঁসবো। আমি কেবলমাত্র এটা শিক্ষার খাতিরে ব্যবহার করেছি, আমি অন্য কোনো পারপাসে এটা ব্যবহার করিনি বা ব্যবহার করতে চাইও না। তো যাই হোক, একটা আলোক উৎস থেকে আলো বেরিয়েছে, যেখানে দুটো দিকে ভাইব্রেশন দেখানো হয়েছে, একটা সাদা ডট আর একটা সাদা ভাইব্রেশন অ্যারো দিয়ে, যেটা তলের উপরে পড়েছে। একটা এখানে গ্লাস প্লেট ভাবতে পারো, নিচের জায়গাটাকে, নিচের ওই সারফেসটাকে, যেটা রিলেটিভলি ডেন্সার মিডিয়াম অর্থাৎ ঘন মাধ্যম, ওপরেরটা বায়ু মাধ্যম যদি ধরি, তাহলে ওই সি ডাইরেকশনটা হচ্ছে এ বি সির মধ্যে সি ডিরেকশনটা হচ্ছে প্রতিফলিত দিক, যেদিকে কিন্তু আমরা পার্টিকুলার একটা ডট পাচ্ছি। আর এটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তার সঙ্গে অভিলম্বভাবে বিস্তৃত প্রতিসরণ একটা ঘটেছে, এবং সেই তল বরাবর সেদিকেও একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে। এটা তাজ্জব ব্যাপার। অর্থাৎ তার অভিলম্ব দিকেও কিন্তু যে প্রতিসরণ ঘটে, সেই প্রতিসরণ দিকেও কিন্তু, প্রতিসরিত দিকেও কিন্তু একটা পোলারাইজ লাইট হয়তো কোনো কোনো সময় পাওয়া যেতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ওটা মিক্সচার পাওয়া যায়, সবসময় পোলারাইজ পাওয়া যায় না। মিশ্রণ থাকে ওখানে দুই ধরনের কম্পোনেন্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটা সম্পূর্ণ পোলারাইজড হয়। তো সেদিকেও পোলারাইজড লাইট পাওয়া যায়। এখন এইটা এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলে এটা পাওয়া গেছে, সেটা হচ্ছে 57.5, অর্থাৎ আইপি যে বলছিলাম, আইপিটা হচ্ছে 57.5। কার ক্ষেত্রে না, এটা গ্লাস সারফেসের ক্ষেত্রে। এটাকে আরো ভালোভাবে দেখালে, তুমি যদি গ্লাসটাকে চেঞ্জ করে দিয়ে অন্য কোনো মাধ্যম দাও, ওয়াটার অফ ওয়াটার দিতে পারলে, সেটা হয়তো অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু সায়েন্টিস্ট ব্রুস্টার্স আমাদেরকে প্রমাণ করেছেন যে আমরা ঘরে বসেও করতে পারি। এটা আরো অনেকভাবে হয়। অনেক সময় দেখা যায় একটা গ্লাস প্লেট বসিয়ে এই ধরনের সম্পূর্ণ সমাবর্তিত আলো পাওয়া যায় না, একটার অধিক গ্লাস প্লেট বসাতে হয়, যার ফলে আমরা সম্পূর্ণ সমাবর্তিত আলো পাই অনেকগুলো রিফ্লেকশনের পর। যাই হোক, সেটা আলাদা ঘটনা। তো এই যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে যে ব্রুস্টার্স লয়ের গাণিতিক রূপ মিউ সমান 10 আইপি। এবার আসি, এই যে বলছিলাম না যে একটা উৎস থেকে আলো বেরোনোর পরে যখন সেটা একটা নির্দিষ্ট পোলারাইজারের মধ্যে দিয়ে, অর্থাৎ সমাবর্তকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন একটি নির্দিষ্ট দিকে ভাইব্রেশন থাকে। আচ্ছা, যেহেতু আমরা জানি একটা আলোক উৎস যার মধ্যে অনেক দিকে ভাইব্রেশনস আছে, তার সমস্ত দিকের ভাইব্রেশনগুলো মুছে গিয়ে যদি একটা দিকের ভাইব্রেশন বেঁচে থাকে, তার মানে বলতেই পারি যে আলোর তীব্রতা এখন আগের মতো নেই, আগের থেকে তীব্রতা কমেছে। হ্যাঁ, ঠিক। আলোক উৎস থেকে আলো বেরোনোর পর যদি আমরা কোনো সমাবর্তকের মধ্যে দিয়ে তাকে পাস করাই, তাতে আলোর তীব্রতা কিছুটা হলেও কমবে। অনেক ক্ষেত্রে হাফ হয়ে যাবে, অনেক ক্ষেত্রে 1/4 হয়ে যাবে। এটা নির্ভর করবে কোন দিকে কতটা পরিমাণে ভাইব্রেশন ছিল, যার ফলে সেটা হাফ থেকে 1/4 বা আরো লোয়ার ফ্র্যাকশনে আমরা তার ইন্টেন্সিটিটা পাবো। ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা সমাবর্তিত আলোকের। সেই জন্যে আমরা বলতেই পারি যে আমাদের যে সমাবর্তিত আলো, তার ক্ষেত্রে ওই একটা সমাবর্তক তল পেরোনোর পরে তার ইন্টেন্সিটিটা যেটা হয়ে যাবে, সেটা I0 থেকে নতুন করে যেটা হলো সেটা I1। এখন এই যে I1 তীব্রতা বিশিষ্ট আলো, এটা কিন্তু সম্পূর্ণরূপে সমাবর্তিত আলো। এখন এই সম্পূর্ণ সমাবর্তিত আলোটা যদি আরেকটি একই ধরনের সমাবর্তক তলের মধ্যে দিয়ে পাস করানো হয়, যে সমাবর্তক তলটা প্রথম সমাবর্তক তলের সঙ্গে একদম সমান্তরাল, বা আস্তে আস্তে আমরা তাকে ঝুঁকিয়ে দেব প্রথম সমাবর্তক তলের রেসপেক্টে। যদি একইভাবে সমান্তরাল থাকে, তাহলে কিন্তু পুরো ইন্টেন্সিটির I1টা ওইদিকে I2 তে পৌঁছবে কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই।
কিন্তু যদি আমরা দ্বিতীয় সমাবর্তক তলটাকে আস্তে আস্তে ঘোরাতে থাকি প্রথম সমাবর্তক তলের রেসপেক্টে, তাহলে কিন্তু তার তীব্রতা পড়তে থাকবে। একটা সময় তীব্রতা 0 হয়ে যাবে, যেটা ওই রেড কালারের ক্রস দিয়ে দেখানো হয়েছে। যখন সমাবর্তক তলটা প্রথম সমাবর্তক তলের মানে 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 সেই তল, যে তলের মধ্যে দিয়ে আলো পাস করতে পারে, সেই তলটা প্রথম তলের রেসপেক্টে যখন 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে বিস্তৃত হবে বা অবস্থান করবে, তখন কিন্তু আমরা কোনো আলো পাবো না। আবার যদি তাকে ঘুরিয়ে 180 ডিগ্রি করে দিই, তাহলে কিন্তু আবার আলো পাবো সমান পরিমাণে। মেলাস পরীক্ষা করে দেখিয়েছিলেন এই যে I1 থেকে অন্যদিকে দ্বিতীয় সমাবর্তক তল পেরোনোর পরে I2টা পেয়েছি, এই I1 এবং I2-র মধ্যে কি সম্পর্ক? মেলাস বলেছেন যে এই যে I2টা প্রপোর্শনালি cos থিটা হবে, cos স্কয়ার থিটা হবে। এই cos স্কয়ার থিটাটা কি না, থিটা হচ্ছে প্রথম সমাবর্তক তল, প্রথম সমাবর্তকের কি বলে ওটাকে, পাসিং অ্যাক্সিস বা অপটিক অ্যাক্সিস ইংরেজিতে বললে, আর দ্বিতীয় সমাবর্তক তলের অ্যাক্সিস, পাসিং অ্যাক্সিসের মধ্যেকার কোণ। প্রথম সমাবর্তক তলের পাসিং অ্যাক্সিস আর দ্বিতীয় সমাবর্তক তলের পাসিং অ্যাক্সিসের মধ্যেকার কোণ হচ্ছে থিটা। তাহলে এখানে মেলাস ল মোতাবেক ওই যে দ্বিতীয় সমাবর্তক তলের পরে আমরা যে আলোটি পাবো, সেই আলোটির তীব্রতা হবে প্রপোর্শনাল টু cos স্কয়ার থিটা সঙ্গে সমানুপাতিক। আমরা যদি এই প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিই, তাহলে যে ইকুয়ালটা পাবো, ইকুয়ালিটি কনস্ট্যান্টটা পাবো, সেটা হচ্ছে ইন্টেন্সিটি, লাইট ইন্টেন্সিটিকে মান্যতা দেবে, এবং এই লাইট ইন্টেন্সিটিটা ওই দ্বিতীয় সমাবর্তক তলের সামনের লাইট ইন্টেন্সিটি, নাকি এটা একদম আনপোলারাইজড লাইট অর্থাৎ অসমাবর্তিত আলোর উৎসের ইন্টেন্সিটি। এটা কিন্তু মনে রেখো তোমরা। ওকে, আচ্ছা, আমরা এখন আসি এই ধরনের বিশেষ পদার্থ দ্বারা কিছু কিছু ঘটনা, যেগুলো আপাতভাবে আমাদেরকে তাজ্জব করে দিচ্ছে একের পর এক। সেটা হচ্ছে দ্বিপ্রতিসরণ। দ্বিপ্রতিসরণ একটা ঘটনা যেটা আমরা দেখতে পাই ওই ধরনের বিশেষ বিশেষ পদার্থের ক্ষেত্রে, যেমন আমি এখানে এক্সাম্পল দিয়ে লিখেছি ক্যালসাইট বা কোয়ার্জ। একদম স্ক্রিনের ওপরের দিকে লেখা আছে ক্যালসাইট বা কোয়ার্জ। সবার এই ধরনের বিশেষ পদার্থের ক্ষেত্রে এটা পাওয়া যায়, এটা কিন্তু কাঁচের ক্ষেত্রে নয়। তো এই ধরনের বিশেষ পদার্থতে কি পাওয়া যায় না, পাওয়া যায় সেটা হচ্ছে যে আমি যদি কোনো একটা আলোক উৎসকে রাখি, বাম দিকে যেমন তোমাদের স্ক্রিনে আছে এস, ওই আলোক উৎসতে সমস্ত দিকেই ভাইব্রেশন আছে ধরে নিই, এবং তাকে সমস্ত দিকের ভাইব্রেশন গুলো আমরা দুটো সমকোণে থাকা তলের ভাইব্রেশনের সমাহার হিসেবে ধরি। যেমন এখানে দেখানো হয়েছে একটা ভায়োলেট কালারের ভাইব্রেশন আর একটা রেড কালারের ভাইব্রেশন, যেটা স্ক্রিনকে ফুঁড়ে যাচ্ছে। এই দুটো এই ধরনের ভাইব্রেশন ওয়ালা একটা আলোক উৎসর সামনে আমি আমার ওই বিশেষ পদার্থকে রেখেছি। আমি বলছি না এখানে ওই বিশেষ পদার্থকে কিভাবে বসিয়েছি, সেটা আমরা পরে আলোচনা করব। তার জন্য আরো কিছু আমাদের আগে ব্যাখ্যা করতে হবে। তো সেই ব্যাখ্যাতে যাওয়ার আগে আমরা আগে শুধু ঘটনাটা আগে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা সামনে এগোবো। ঘটনাটা এটাই যে আমি একটা ধরো আলোক উৎস নিলাম, সেই আলোক উৎসের ওপরে আমি আমার ওই ক্যালসাইট বা কোয়ার্জটাকে রেখে দিলাম, দিয়ে ওই ক্যালসাইট বা কোয়ার্জের উল্টো দিক থেকে, উল্টো অপর প্রান্ত থেকে, মানে অপর সাইড থেকে, ওর তো অনেকগুলো তল আছে, তো ওই উল্টো তল থেকে, যে তলেতে আমি আলোক উৎসটা রেখেছি তার উল্টো দিকের তল থেকে আমি যদি ওই আলোক উৎসর দিকে তাকাই, আমি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হই। একটা আলোক উৎস ভেঙে গিয়ে এখন আমি দুটো আলোক উৎস পেয়েছি, যার মধ্যে একটা আলোক উৎস যেটা সেন্টারে আছে, আরেকটি আলোক উৎস যেটা ওখান থেকে সেন্টারে না থেকে, মানে একদম ওই অঞ্চলটি, ওই তলটির সেন্টারে না থেকে একটু তলের সাইড ঘেঁষে অবস্থান করছে।
কোন একটা নির্দিষ্ট সময়ে ও একটা নির্দিষ্ট অবস্থানে থাকে, সেন্টারে তো আছেই, প্লাস ওই বাইরের দিকের কোন একটা নির্দিষ্ট অবস্থানে থাকে। এখন যদি আমি ওই তলটাকে ঘোরাতে শুরু করি আলোর রেসপেক্টে, আলোটাকে এবং আমার এই চোখটাকে অ্যাক্সিস অফ রোটেশন ধরে, একটা ইনভিজিবল অ্যাক্সিস ভাবো, ইমাজিনারি অ্যাক্সিস অফ রোটেশন, তার রেসপেক্টে ওই তলের উপরে যদি আমি আমার কোয়ার্জ মেটেরিয়ালটাকে বা ক্যালসাইন মেটেরিয়ালটাকে ঘোরাতে শুরু করি 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত, তাহলে দেখতে পাই মাঝখানের ওই আলোকউৎসটার পজিশনটা কিন্তু ফিক্সড, ওটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বা অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে ওর অবস্থান পরিবর্তন করছে না। কিন্তু ওই ধারের দিকে অবস্থান করা আলোকউৎসটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে আমার এই অ্যাঙ্গেলের পরিবর্তনের সাথে সাথে। অর্থাৎ 0 to 360 ডিগ্রিতে আলোটাকে যেভাবে আমি দেখতে পাবো বিভিন্ন পজিশনে, সেটাকে আমি এখানে ওই ভায়োলেট স্পট দিয়ে বিভিন্ন জায়গায় রেড স্পটটাকে সেন্টার করে আমি দেখিয়েছি। এখানে ওই রেড স্পটটা হচ্ছে একটা আলোক উৎস, আলোক বিন্দু, এবং ওই ভায়োলেট স্পটটাও হচ্ছে আরেকটি আলোক বিন্দু। তো এই ধরনের যখন আমি একটা আলোক উৎস থেকে এরকম দুটি আলোক উৎস পাবো, সেই দুটি আলোক উৎস পাওয়ার ঘটনাকে আমরা বলছি বাই রিফ্রাকশন। এখন মজার ব্যাপার হচ্ছে যে এই বাই রিফ্রাকশনটা কেন হয়? এটা অদ্ভুত হলেও এটা সত্যি যে আলোর বিভিন্ন ধরনের যে কম্পন, বিভিন্ন দিকে বিস্তৃত কম্পন, তারা যখন ওই বিশেষ পদার্থের মধ্যে দিয়ে যায়, ওই বিশেষ পদার্থর প্রতিসরাঙ্ক বিভিন্ন দিকের ভাইব্রেশনের রেসপেক্টে বিভিন্ন হয়। এক অদ্ভুত গুণাবলী। বিভিন্ন দিকের আলোর বিভিন্ন দিকের কম্পন বিশিষ্ট আলোর রেসপেক্টে ওই পদার্থ বিভিন্ন রকম প্রতিসরাঙ্ক সৃষ্টি করে। এই বিভিন্ন ধরনের প্রতিসরাঙ্ক দেখানোর জন্যে ওই আলোর গতিপথ চেঞ্জ হয়ে যায়, ঠিক যেমনটা আমরা 11-12-এ ওই প্রিজমের ক্ষেত্রে দেখেছি। একটা সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করছে, তখন দেখা যাচ্ছে সেটা ভায়োলেট থেকে রেড পর্যন্ত বিভিন্ন কালারে ভেঙে যাচ্ছে, এবং তাদের বেরোনোর জায়গাটা আবার প্রিজম থেকে উল্টো প্রান্ত দিয়ে, উল্টো সাইড দিয়ে আলাদা। এবং খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে প্রিজমের মধ্যে দিয়ে তাদের যে ধরনের পথ তারা অতিক্রম করে, সেটাও কিন্তু প্রতিটা কালারের ক্ষেত্রে আলাদা, এবং সেই পথের উপর নির্ভর করে তাদের গতিবেগগুলো আলাদা হয়ে যায় বলে তাদের নাকি প্রতিসরাঙ্ক আলাদা হয়। ঠিক সেই রকম ভাবে এখানেও দেখা যায় একটা সোর্স থেকে দুটো সোর্স পাওয়া গেছে, এবং তাদের কিন্তু কালারেরও কিন্তু পরিবর্তন হবে। যেহেতু প্রতিসরাঙ্ক আলাদা হয়ে গেছে, তাই তাদের কালারটাও আমাদের সামনে বিভিন্নভাবে ধরা পড়বে। যেমনটা আমি দেখাচ্ছি একটা দুটো পিকচারে, তাতে ভালো বোঝা যাবে আশা করা যায়। এটা হচ্ছে ওই ডি প্রতিসরণের একটা ঘটনা, মধ্য দিয়ে যে দুটো ইউলো ভাইব্রেশন পাস করছে, তাদের দুটো প্লেনকে দেখানো হয়েছে, দিয়ে তারা যখন পাস করছে তাদের পথগুলো আলাদা হয়ে যাচ্ছে ঠিক ওই পদার্থের মধ্যে থাকাকালীন, তারপরে কিন্তু নেই। তারপরে যে যার পথে যেমন বেরোচ্ছে পয়েন্ট অফ ইমার্শনতে, সে আলাদাভাবে যাচ্ছে। এটা এই যে লেখাটা ক্যালসাইট লেখা আছে, তার উপরে একটা অদ্ভুত মেটেরিয়াল রাখা আছে, যার রেড স্পট একটা পার্টিকুলার অ্যাক্সিসকেও ডিফাইন করছে। যখন এই ওপরের চাকতিটাকে ঘোরানো হয় এই ক্যালসাইট লেখাওয়ালা কাগজের উপরে, দেখা যায় ক্যালসাইট লেখাটা কোনো কোনো সময় আবছা হয়ে যায়, কোনো কোনো সময় স্পষ্ট হয়ে যায়। আমি এটা একটা জায়গা এই একটা থেকে উইকিপিডিয়া থেকে পেয়েছি, আমি সেটা এখানে দিয়েছি, তাতে তোমরা নিচে বাংলাটা পড়লে বুঝতে পারবে যে এখানে কি ঘটনাটা আমি বলতে চাইছি। এইবার আমি আসি এক্স্যাক্টলি ফটোগ্রাফিতে কেমন লাগে। এখানে দেখো একটা দুটো পেট্রি ডিশ রাখা আছে। যে পেট্রি ডিশগুলোর একটা খুবই পিওর মেটেরিয়াল দিয়ে তৈরি, এই নিচে ছোট ডিশটা, আর এখানে একটা কালার ডিশ দেখা যাচ্ছে যেটা একটু রেডিয়াস বেশি বড়, সেই দুটোকে রাখা আছে। এর ওপর এর নিচে একটা আলোক উৎস রাখা আছে, আলোক উৎসর পরে একটা থিন ফিল্ম রাখা আছে ফটোগ্রাফিক প্লেটের মতো দেখতে, আর এই পেট্রি ডিশের ওপরে আরেকটা থিন ফিল্ম রাখা আছে, এবং ক্যামেরাটা তার ওপরে ধরা হয়েছে, যাতে
ওই দুটো থিন ফিল্মের উপর দিয়ে পাস করার পরে আলোটা কেমন কালারফুল লাগছে, এক জায়গায় ইয়েলিশ, এক জায়গায় ডার্কিশ, এক জায়গায় ট্রান্সপারেন্ট, এই ধরনের দেখা যাচ্ছে। তার কারণ প্রতিসরাঙ্ক আলাদা হয়ে যাওয়ার জন্য। এই গ্লাস, বড় গ্লাসটার কিন্তু অতটা পিওর নয়, হোয়ারেজ এই ছোট গ্লাসটা কিন্তু অনেকটা পিওর, তাই তার মধ্যে কিন্তু পোলারাইজেশন, এই ধরনের কোনো বিক্ষেপণ, সমাবর্তন ক্রিয়া আমরা পরিলক্ষিত হচ্ছে না এখানে, আমরা বা আমরাও কোনো পাচ্ছি না আর কি, দেখতে পর্যবেক্ষণ করতে পাচ্ছি না। এখানে কিন্তু আরো ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো এই একটা এখানে ত্রিভুজ একটা রাখা হয়েছে, যেগুলো আমরা আমাদের পেন্সিল কম্পাস বক্সে থাকে, বা এখানে সেই পেট্রি ডিশটাকেও রাখা হয়েছে, যেখানে দেখো মাঝখানের দিকের কালারটা একটু ডার্কিশ টাইপের, একটা বিভিন্ন শেপের উপরে ডিপেন্ড করছে। আর এজের দিকের কালারগুলো কোথাও একটু ইয়োলিশ, কোথাও একটু অন্য ধরনের কালার, স্কাই কালার আছে, আবার কোথাও গ্রিনিশ কালার আছে। এখানে দেখো সমস্ত কালারগুলোই আছে, মানে ভায়োলেট থেকে আরম্ভ করে গ্রিন পর্যন্ত, ইয়েলো পর্যন্ত প্রায় অনেকগুলো কালারই দেখতে পাচ্ছি। এটা আর কিছুই নয়, এটা কিন্তু ওই ধরনের দ্বিপ্রতিসরণের একটা এক্সাম্পল। আজকে এখানেই শেষ করছি, পরের দিন আমরা আবার এরপর থেকে শুরু করব। ওকে, থ্যাংক ইউ।